সামরিক কূটনীতি বা মিলিটারি সায়েন্সের একটা অন্যতম পলিসি হইতেছে 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক। বুঝছেন বিষয়টা? মানে 2 স্টেপ ফরওয়ার্ড বলতে 2 বার আগাইবেন, 1 স্টেপ ব্যাক মানে একবার পিছাইবেন। তো এইটার নামই হলো 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক। নেপোলিয়ান বোনাপার্ট অথবা ধরেন সম্রাট আলেকজান্ডার, তারা এই পলিসিটা অ্যাপ্লাই করতেন বিধায় তারা কিন্তু একের পর এক বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন। তো এই যে সম্প্রতি আলিস সেন্টার দখল হবে, এই হবে, সেই হবে, এই জাতীয় কিছু ইস্যুতে আমাদের পলিসিটা আমরা অ্যাপ্লাই করছি এই ক্ষেত্রে এই পলিসিটাই। কি সেটা? ওই যে 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক। মানে এই একটা পক্ষ চাইছিল এখানে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি কইরা একটা সিন ক্রিয়েট যেন হয় এবং আলিস সেন্টারের কার্যক্রম যেন বন্ধ হয়ে যায়। তো আমরা তো বেকুব না, তো ওই ট্র্যাপে আমরা পা না দিয়া আমরা 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাক পলিসি ফলো করছি। কারণ আমরা জানি কখন আগাইতে হয় আর কখন পিছাইতে হয়। তো হেরা হেরা কেরা ওই হেরা কেরা হেরা হেরা মনে করছে কি জানেন, যে আমরা মনে হয় এই ট্র্যাপে পা দিমো এবং আমরা এই ট্র্যাপে পা দিয়া মনে হয় মানে এই আটকা পড়ু মেরা, এটা মনে করছিল আর কি। কিন্তু হেরা তো বুঝছেন না, হেরা নতুন নতুন। এই এই সোনামণি বসো। নতুন নতুন। তো আপনারা যারা আমগরে ট্র্যাপে ফালানোর চিন্তা ভাবনা করেন, আপনাদের একটা কথা কই শোনেন, আপনারা যে স্কুলের ছাত্র, আমরা এই স্কুলের হেডমাস্টার অনেক আগেই দায়িত্ব পালন করে আসছি। অতএব আমগুলোকে এইসব নোংরামি কইরেন না। তো যাই হোক, এবার আসি মানে এই আলিস সেন্টার কেন্দ্রিক যে একটা উদ্দেশ্য ছিল, একটা দখলের যে একটা ষড়যন্ত্র ছিল, বা এটা দখল করার মতো যে একটা চেষ্টা তদবির ছিল, সেই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা আছে। পুরো পরিকল্পনা ছিল এরকম যে আলিস সেন্টারে তালা লাগাই দেওয়া হবে, তালা লাগাই দেওয়া, সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে, দিয়ে এই টোটাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। পলিসি এবং যাই বলেন না কেন এইটাই কিন্তু উদ্দেশ্য ছিল। কিন্তু কৌশলগত একটা পলিসি অ্যাপ্লাই কইরা পুরো পরিবেশটারে বা পুরো পরিস্থিতিটারে টেকনিক্যালি আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক দায়িত্বশীলরা খুব চমৎকারভাবে জিনিসটা ডিল করায়। ওই জিনিসটা আর ঘটে নাই বিধায় ওই আলিস সেন্টার দখলের যেই গোপন ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র কিন্তু আর বাস্তবায়ন হয় নাই। পরবর্তীতে আমরা দেখতে পাইলাম যে মোটামুটি কিছু সময় হাম্বিতাম্বি কইরা অনেকেই অনেক কিছু কইরা শোডাউন মোডাউন দিয়া মোটামুটি হেরা গেছে গা। তো আমি তো আবার প্রমাণ ছাড়া কথা কই না, আপনারা জানেন। এই যে আলিস সেন্টার দখল কইরা তালা মাইরা দিয়া, সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়া এটারে পুরা বন্ধ করে দেওয়ার যে একটা গোপন ষড়যন্ত্র ছিল, এটা তো তাহলে চলেন আমরা এটার একটু প্রমাণ দেখি। আমরা একটা অডিও ক্লিপ শুনি এখন, চলেন। আচ্ছা, কালকে কালকে কিন্তু তো সরকারি বন্ধ, এখন আমরা তো কালকে যাব, এখন তাহলে তালা চাবিগুলো এখন আমরা অফিস দখল করবো, আমরা তালা মারবো কালকে গিয়ে, জাস্ট তালা মেরে দিয়ে চলে আসবো। কারা কারা বসে এবং সেখানে নতুন দারোয়ান দিয়ে আসবো, আমি সিকিউরিটি গার্ড দিতে হবে। কোনো গ্রুপের থেকে কোনো সিকিউরিটি গার্ড দেওয়া যাবে? যাবে, অবশ্যই যাবে স্যার, ব্যবস্থা করেন। আলিস সেন্টার জোর কইরা তালা মেরা দিয়া, তালা তুলা মেরা সিকিউরিটি নিয়োগ দেওয়ার যেই বিষয়টা, আসেন এই অডিওটা আমরা আবার শুনি। আচ্ছা, কালকে কালকে কিন্তু তো সরকারি বন্ধ, এখন আমরা তো কালকে যাব, এখন তাহলে তালা চাবিগুলো এখন আমরা অফিস দখল করবো, আমরা তালা মারবো কালকে গিয়ে, জাস্ট তালা মেরে দিয়ে চলে আসবো। কারা কারা বসে এবং সেখানে নতুন দারোয়ান দিয়ে আসবো, আমি সিকিউরিটি গার্ড দিতে হবে। কোনো গ্রুপের থেকে কোনো সিকিউরিটি গার্ড দেওয়া যাবে? যাবে, অবশ্যই যাবে স্যার, ব্যবস্থা করেন। তো শুনলেন তো, কই থেকে কেমনে কোন দিকে কোন সিপা চাপা দিয়া কোন ভাবে চিকনা বুদ্ধি করে আলিস সেন্টার দখল করে সব তালা তোলা মেরা দেওয়ার প্ল্যান ছিল, এখন তো বুঝতে পারছেন। যাই হোক, এইগুলো আমরা কই পাই কেমনে পাই এসব আম করে জিগাইয়া আবার লজ্জা দিয়ে না পাই আর কি, এই ভূতে জোগায়। তো জনাব রফিকুল আমিন, আপনার উদ্দেশ্যে কিছু কথা কই। আপনি মুরব্বী মানুষ, এই প্রতিষ্ঠানের 5 জন ফাউন্ডারের একজন। এই প্রতিষ্ঠানের ফাউন্ডার 5 জনের একজন আপনি হইলে তাহলে আলিস সেন্টার আপনার দখল করা লাগবে কেন?
আপনি যখন খুশি আলিস সেন্টারে আইবেন, যখন খুশি যাইবেন। আপনি হইলেন এই প্রতিষ্ঠানের একজন 5 জন ফাউন্ডারের একজন। আপনার কি আবার এইসব এই গোপন গোপন আলোচনা করে এইসব তালা তোলা মাইরা সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়ে আলিস সেন্টার দল করার দরকার আছে? আপনি হইলেন আমগো মুরব্বী, তো আপনি যদি এই ধরনের এই ধরনের কথাবার্তা বলেন, দখল করবেন, এই করবেন, সেই করবেন, তাহলে আপনার কাছ থেকে আমরা কি শিখবো? আমরা ছোট মোটো মানুষ, ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা উল্টাপাল্টা কইতে পারি, বা আমরা ধরেন এটা কইলে মেনে নেওয়া যায় যে ছোট মোটো মানুষ। কারণ আপনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলেন, বা এই ধরনের রাগ অনুরাগের বশবর্তী হইয়া এই ধরনের কথাবার্তা কন, এটা তো তাহলে আসলে খুবই দুঃখজনক। যাই হোক, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, এটা আমি আগেও কইছি, আমি আজকেও কইলাম। তো এই যে এই অডিও ক্লিপটা, এটা আসলে শেয়ার করার কারণ হইল আপনার কিছু বেকুব অনুসারী যারা আছে হেরা। আপনার এই বেকুব অনুসারীগুলারে আপনি থামান। এগারো যদি না থামান, তাহলে কিন্তু এই যে এই ধরনের ঝামেলা কিন্তু হইতেই থাকবো। আপনি যদি এই ধরনের বিষয়গুলো থেকে, জটিলতা থেকে আপনি যদি সেফ থাকতে চান, তাহলে দয়া করে আপনার এই বেকুব অনুসারীগুলারে থামান। কেন কইতেছি? কারণ এই যে দেখেন, আপনার কিছু বেকুব অনুসারী আছে যারা এই যে আমগরে নিয়ে উল্টাপাল্টা কথা কইছে আমরা নাকি দুষ্কৃতিকারী, কইছে আমরা নাকি কোম্পানির বিরুদ্ধে, কইছে আমরা নাকি ডেস্টিনির বিরোধিতা করতেছি। আমরা ডেস্টিনির বিরোধিতা যদি করি, তাইলে আমরা ডেস্টিনির বিরোধিতা করলে ডেস্টিনির পক্ষে তাহলে কে কথা কইতেছে? ডেস্টিনির ট্রেড লাইসেন্স নবায়ন হইলে যদি আমরা এটা নিয়ে আনন্দ প্রকাশ করি, এটা কি ডেস্টিনির বিরোধিতা? ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্ট যদি নতুন ভাবে করার পরে আমরা আনন্দ উল্লাস করি, এটা কি বিরোধিতা? ডেস্টিনির ট্রেড লাইসেন্স এবং ব্যাংক অ্যাকাউন্ট নবায়ন হওয়ার পরে বোর্ডের কার্যক্রমে আমরা যদি প্রশংসার সাথে অ্যাপ্রিসিয়েট করি, সেটা কি বিরোধিতা? এমএলএম লাইসেন্সের জন্য যখন আবেদন করা হইলো, এটা নিয়ে যখন আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম, এগুলো কি বিরোধিতা? এগুলো কি ডেস্টিনির বিরোধিতা? আমরা ডেস্টিনির বিরোধিতা করতেছি না, বরং আমরা এই ডেস্টিনির প্রকৃত চিত্রটা আমরা জনসম্মুখে তুলে ধরতেছি। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে একদম ডে ফার্স্ট থেকে যারা কাজ করতেছে, আমরাই তো তারা। তো আমরা ডেস্টিনির বিরোধী পক্ষ কেমনে হইলাম? তো এই আলিস সেন্টারের যে বর্তমান কার্যক্রম এবং বর্তমান বোর্ড এবং সার্বিক বিষয় নিয়ে যখন আপনিও কাজ করতেছেন, সবাই সহযোগিতা করবেন বলছেন, তাহলে আমরা যদি আলিস সেন্টারের বর্তমান বোর্ডের সহযোগিতা করি, তাহলে আমরা বিরোধিতা করলাম কেমনে? আমরা ডেস্টিনি বিরোধী কেমনে হইলাম? এই যে আপনার বেকুব অনুসারীগুলা যে এই কথাগুলো কয়, এর লেগে আজকে এই অডিও ক্লিপটা দিছি। আপনি আপনার এই বেকুব অনুসারীগুলারে থামান, তাহলে আমরাও চুপ হয়ে যাবো। আমরা কোম্পানির পক্ষ নিয়ে কাজ করতেছি, কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আলোচনা করতেছি, আমরা এটা নিয়ে কাজ করবো। আর যদি আপনি আপনার এই বেকুব অনুসারী না থামান, তাহলে এসব কিন্তু চলতেই থাকবো। আপনি আপনার বেকুব অনুসারী আমগুলোকে একবার ফাইজলামি করবো, আমরা একটা করে জিনিস ফাঁস করবো। আপনার বেকুব অনুসারী গুলো একটা করে সমস্যা করবো, আমগো বিরুদ্ধে একটা লেখালেখি করবো, আমরা একটা করে তথ্য ফাঁস করবো। আর আপনার এই বেকুব অনুসারীগুলোরে আপনি যদি থামান, তাহলে আমরাও থেমে যাবো। কথা আমগো খুব পরিষ্কার। তো এই যে দেখেন, যেই কার্যক্রমগুলো তারা করতেছে বা যেই বিষয়গুলো আমরা বলতেছে, এইগুলো তাদের অবস্থান থেকে তারা যদি না করে, তাহলে আমরা কিন্তু আর সামনে বাড়ি না। আমরাও কিন্তু আমাদের মতো করে এই কথাগুলো বা এইসব কিন্তু আমরা করি না। আর এই যে যা দেখেন বা যা দেখতেছেন, এগুলো হলো স্যাম্পল। আমগো গোডাউনে আরো অনেক কিছুই আছে। আপনার লগে আমগো ব্যক্তিগত কোনো শত্রুতা তো নাই, তো যার কারণে আমরা এই সকল বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করি না। আমরা কোম্পানির কাজ করতেছি, কিন্তু আমগো পিছনে লাগলে ওই যে আপনার বেকুব অনুসারীগুলো যদি আমগো নিয়ে উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমরাও কিন্তু এইসব কার্যক্রম কিন্তু চালাই যাবো। কারণ আমাদের কাছে অনেক তথ্যই আছে, অনেক কিছুই আছে। আর ওই আমারে ওইসব ওই যে সেন্টার টেন্টার বন্ধ বা কোম্পানির ওই আমারে ওই সেন্টার উইথেল এইসব ভংচং ভয়স আমারে দেখা লাভ নাই। কেন নাই জানেন? কারণ ডেস্টিনির কাছ থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। এটা আগেও ছিল না, এখনো নাই। 12 সালের পরে ক্রাইসিসের পর থেকে এই যে এতদিন পর্যন্ত যে কাজ করলাম, শ্রম সময় মেধা অর্থ দিলাম, এটা ফি সাবিলিল্লাহ দিছি। এখান থেকে আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। এটা আমি উইলিংলি আমার ভালো লাগা থেকে, আমার প্যাশন থেকে আমি দিছি। অতএব ওই আপনার কিছু বেকুব দেখলাম কমেন্ট করতেছে, আবার ইনবক্সে অনেক কিছু কইতেছে যে হ্যাঁ ডিস্ট্রিবিউটরশিপ এই সেই কিছুই থাকবো না, হ্যান তেন। তো ওইসব ভয়েস হয় আম করে দেখায়া লাভ নাই। অতএব ওই বেকুব গুলারে আপনি থামান। এটা আপনার ভালোর লেগেই আপনারে অনুরোধ করতেছি। আর প্রাতিষ্ঠানিক কার্যক্রম বা অন্যান্য যেগুলো আছে, আপনি এখন আলিসে আইসেন, আলিসে আসা যাওয়ার মধ্যে আইসেন, আমি চাইবো আপনারা আসেন, আপনি আরো আসেন এবং কোম্পানির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেন, সমস্যা নাই, করেন। কিন্তু এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে আপনার সাথে যে ব্যক্তিগুলো আছে, এদেরকে আরো কনসার্ন হইয়া তারপরে কথাবার্তা বলতে বললেন। কারণ যেইভাবে যেই কথাগুলো তারা বলতেছে এই মুহূর্তে বা বলে, এগুলো আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত না।
যাই হোক, দেরিতে হইলেও আপনি আলিসে আসছেন। আপনার এই শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আশা করি আপনি এই আলিসে আসাটা কন্টিনিউ করবেন, এবং ডেস্টিনি 2000 লিমিটেডের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য এবং বর্তমান বোর্ডের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আপনি যেভাবে সহযোগিতা করার কথা বলতেছেন, আশা করি আপনি আপনার সেই সহযোগিতাটুকু অব্যাহত রাখবেন। এবার আসি আলিস সেন্টারের জিগরি ভাইদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের আলোচনা নিয়ে। আলিস সেন্টারের যে সকল দায়িত্বশীল যারা আছেন, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল ভাইরা, আপনাদের এই চমৎকার দূরদর্শী সিদ্ধান্তের জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা অত্যন্ত চমৎকারভাবে এই সিচুয়েশনটা ডিল করেছেন। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু অল অফ ইউ। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং দায়িত্বশীল যারা আছেন, হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি গ্রুপ যারা আলিস সেন্টার কেন্দ্রিক কার্যক্রমে আছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা খুব সুন্দরভাবে পরিস্থিতিটা ডিল করেছেন, এবং যেইভাবে পরিস্থিতিটা ডিল করলে প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হয় এবং সার্বিক প্রেক্ষাপটে সকলের জন্য মঙ্গলজনক হয়, আপনারা সেইভাবেই পরিস্থিতিটা ডিল করছেন। এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো আশা করি আপনারা এইভাবেই সমন্বয় করে করে ডেস্টিনি 2000 লিমিটেডকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবেন। অলরেডি আমরা আমাদের রেফারেল কমিশন দেখতে পাচ্ছি, সামনে হয়তো আমরা আমাদের আরো বিস্তারিত ম্যাচিং কমিশন সহ বাকি যা যা আছে সবই ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। তো সবকিছু মিলে আমাদের ট্রেড লাইসেন্স নবায়ন হয়ে গেল, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক বোর্ডের কার্যক্রম চলছে, ইভেন এখন এমএলএম লাইসেন্সের আবেদনও হয়ে গেল। সবকিছু মিলে আমরা উই আর ভেরি ক্লোজ টু আওয়ার সাকসেস। আমি এভাবে বলবো যে আমরা আমাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। তো এই সকল কারণে আমি অনেক আগে যে একটা কথা কইছিলাম, আজকে আবার এটাই বলবো যে ইটস জাস্ট সাইকোলজিক্যাল গেম। এখানে সাইকোলজিক্যাল একটা গেম চলছে, মনস্তাত্ত্বিক খেলা যেটা বলে আর কি। তো এই সাইকোলজিক্যাল গেমে সর্বশেষ পর্যন্ত যে দম ধরে রাখতে পারবে সেই কিন্তু বিজয়ী। তো যাই হোক, আশা করি আমাদের এই সার্বিক প্রেক্ষাপটে সর্বশেষ ন্যায়ের এবং সত্যের এবং ইনসাফের বিজয় হবে এবং হয়েছে এবং হচ্ছে, এটাই স্বাভাবিক এবং এটাই হবে ইনশাআল্লাহ। তো আলিস সেন্টার কেন্দ্রিক দায়িত্বশীল সকল হাই অফিসিয়ালস, বোর্ড ডিরেক্টর এবং সার্বিক প্রেক্ষাপটে যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। 6 থেকে সাড়ে ছয় মাস বা 7 মাসের ব্যবধানে আপনি এই প্রতিষ্ঠানটাকে একটা আলোর মুখের দিকে নিয়ে এসেছেন। আমরা এখন অনেক কিছু স্পষ্ট আমাদের কোম্পানির কার্যক্রম দেখতে পাচ্ছি। সো আপনাকেও ধন্যবাদ। আর এই সার্বিক পরিস্থিতি এবং সার্বিক প্রেক্ষাপটে আপনাকে নিয়েও অনেকে অনেক কটু কথা বলছে, অনেকেই অনেক কিছু উল্টাপাল্টা কইতেছে, আমরা শুনতেছি আর কি। তো যাই হোক, আশা করি আপনি আপনার দূরদর্শিতা, আপনার দক্ষতা, যোগ্যতা এবং ধৈর্যশীল মনোভাব এবং ডিপ্লোম্যাটিক পলিসি দিয়ে এই সামগ্রিক প্রেক্ষাপটকে উতরে যেভাবে গেছেন, ভবিষ্যতের সকল প্রতিবন্ধকতাকে উতরে আপনি যাবেন এই বিশ্বাস আমরা করি, এবং আপনার প্রতি আমাদের সেই আস্থা আছে। একই সাথে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আছেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান সহ অল ডাইরেক্টর যারা আছেন, আপনাদের সকলের প্রতিও আমাদের আস্থা আছে, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা এই প্রেক্ষাপটে কোম্পানিকে একটা সঠিক ফরম্যাটে খুব দ্রুতই নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা যারা এই যে টেনশনে ছিলেন বা আছেন, আপনাকে একটা কথা কই। আমি অনেকবার বলছি বিভিন্নভাবে, এই কয়েকদিন আগেও একটা প্রোগ্রামের লাইভে আমি কইছি যে আসলে ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন আর এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির নিয়ন্ত্রণ সরাসরি এখন মহান রাব্বে কারিমের হাতে চলে গেছে। উনি যেভাবে চাইতেছেন, উনি যেমনে চাইতেছেন সেমনি হইতেছে, সেমনি হবে। আপনি আমি যেমনে চাই সেমনে হবে না, বা ওই যে বেকুব গুলা যেমনে চাই সেমনে হবে না, বা অমুক কেমনে চাই বা তমুক কেমনে চাই, এইসবে কিছুই হবে না। আমি আপনি বা কে কেমনে চাই এটাতে ডেস্টিনি এখন চলবে না। ডেস্টিনি এখন চলবে মাওলা যেভাবে চান সেভাবে। আমি অনেক আগেই কইছি, এটা আমি আজকেও আবার কইলাম। অতএব ন্যায় এবং ইনসাফ এবং সত্যের পথে থেকে প্রতিষ্ঠানের পক্ষে আমরা আমাদের মতো করে যেভাবে কাজ করে যেতেছি, এভাবে আমাদের কাজ করে যাওয়া উচিত। ডিন ভেরিফিকেশন বলেন বা ডিন অ্যাক্টিভেশন বলেন, এনএফসি কার্ড বলেন বা সার্বিক প্রেক্ষাপট বলেন, সমস্ত বিষয়গুলোকে নিজেদের মতো করে প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে আগায় নিয়ে এই কার্যক্রমগুলোকে আগায় নিয়ে যাওয়াটাই বিনিয়োগকারী হিসেবে এই মুহূর্তে আমাদের কর্তব্য। আর অলরেডি এখন তো দেখতেছেন স্টেটমেন্ট জেনারেটের বিষয় বলেন, ইনকাম বলেন, টাকা টোকা বলেন, এগুলো কিন্তু মোটামুটি আমরা পাইতেছি।
মানে ওই যে ওই মধু মধু এখন আমরা কিন্তু টাকা টুকা পাইতেছি, ওই যে দেখছেন না ওই যে স্টেটমেন্ট জেনারেট হইতেছে, ওই কিরে মধু মধু। তো যাই হোক, এই কার্যক্রমটারে আরো গতিশীল করেন, মধু আরো বেশি পাইবেন। এই কার্যক্রমটারে আরো গতিশীল করেন, ডেস্টিনির কার্যক্রম আরো গতিশীল হবে। এই সার্বিক কার্যক্রমটাকে আরো সিরিয়াসলি দায়িত্ব নিয়ে আগে যান, কাজ করেন, ডেস্টিনি আরো দ্রুত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। তো আজকে মূলত আলোচনা মোটামুটি এতটুকুই। বিশেষ করে আমি আমাদের ব্যবসায়িক কার্যক্রমটাকে খুব দ্রুততম সময়ে নিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আশা করছি যে ঈদের পর খুব অচিরেই আমাদের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল হবে ইনশাল্লাহ। তো 45 লাখ মানুষের রুটি রুজির প্রতিষ্ঠান ডেস্টিনি নিয়ে দয়া করে কেউ কোনো ধরনের উল্টাপাল্টা চিন্তা করেন না। এটা ইনসাফের স্বার্থে হইলেও ডেস্টিনি 2000 লিমিটেডের সার্বিক কার্যক্রমগুলোকে গতিশীল করার লক্ষ্যে সবার সম্মিলিতভাবে সহযোগিতা করা উচিত। কেউ যদি সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ, আবার কেউ যদি সহযোগিতা না করেন তাও সমস্যা নাই। কারণ ওই যে ডেস্টিনির বর্তমান প্রেক্ষাপট নিয়ন্ত্রিত হইতেছে উপর থেকে। মহান রাব্বে কারিম এই ডেস্টিনির বর্তমান সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন। এই পৃথিবীর কারো হাতে এটা নিয়ন্ত্রণ নাই। অতএব এখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে, হক প্রতিষ্ঠা হবে। আর আমরা যারা বিনিয়োগকারী, আমরা যারা আছি, আমাদের এই সচেতন বিনিয়োগকারীদের অবস্থান থেকে আমাদের এই সকল ভূমিকা জারি ছিল, জারি আছে, জারি থাকবে। কারণ ডেস্টিনি কারো বাপের না।